আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদের আরিফ স্যার। আজকে আমরা আইসিটি চতুর্থ অধ্যায় ওয়েব ডিজাইনের পরিচিতি এবং এইচটিএমএল এর ওয়েব ডিজাইনের ধারণা সম্পর্কে আজকে আমরা জানব। আমরা কিন্তু প্রতিনিয়ত মোবাইল ফোন ব্যবহার করছি। আমাদের যে কোনো একটা তথ্যের প্রয়োজন হচ্ছে, আমরা গুগলে গিয়ে বা সার্চ বারে গিয়ে ওইটা সার্চ করছি, চলে আসছে। কিন্তু আমরা কি জানি যে ওটা কিসে আসছে? আমরা যেটা সার্চ করছি, সার্চ ইঞ্জিনের সার্চের মধ্যে আমাদের যে পেজ আসছে, যে পেজের মধ্যে যা যা থাকছে সেগুলো সবই কিন্তু ওয়েব পেজ। একটি ওয়েব পেজে কি কি থাকতে পারে? একটি ওয়েব পেজে টেক্সট থাকতে পারে, একটি ওয়েব পেজে ইমেজ থাকতে পারে, একটি ওয়েব পেজে অডিও থাকতে পারে, একটি ওয়েব পেজে ভিডিও থাকতে পারে। ফর এক্সাম্পল, মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটে প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টারের চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ, অভিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই 310 টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি। তুমি এই পৃষ্ঠাটাকে তোমার ওয়েব পেজ মনে করতে পারো। দেখো এই পেজের মধ্যে কি আছে, দেখো লেখা আছে প্লাস ছবি আছে, এরকম। আমরা কিন্তু যখন ইন্টারনেটে সার্চ করছি, সার্চ করলে কিন্তু এই ধরনের লেখা থাকবে, আমাদের ছবি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, অডিও থাকতে পারে, এগুলো সবই ওয়েব পেজের অন্তর্ভুক্ত। তাহলে এখন আমরা বইয়ের ভাষায় ওয়েব পেজ কাকে বলে সেটি একটু দেখি। দেখো ওয়েব পেজ বলতে বোঝাচ্ছে যার মাধ্যমে আমরা প্রতিনিয়ত ইন্টারনেট থেকে জ্ঞান আহরণ করছি, তা হলো ওয়েব পেজ। ঠিক আছে, এখন আমরা ওয়েব ডিজাইন দেখবো। দেখো ওয়েব পেজকে আমরা বিভিন্ন জিনিসপত্র দিয়ে বিভিন্ন মাধ্যমে তাকে ডিজাইন করতে পারি। সেটা টেক্সট আকারে ডিজাইন করতে পারি, সেটা ভিডিও আকারে, অডিও আকারে, ইমেজ আকারে, আবার অ্যানিমেশন আকারেও কিন্তু আমরা ওয়েব পেজ ডিজাইন করতে পারি। চলো আমরা বইয়ের ভাষায় ওয়েব পেজ ডিজাইন কাকে বলে সেটা আমরা দেখি। ওয়েব ডিজাইন হচ্ছে ওয়েব পেজের বিভিন্ন বিষয়বস্তু যেমন টেক্সট, অডিও, ভিডিও, ইমেজ, অ্যানিমেশন ইত্যাদি ব্যবহারকারীদের কাছে সুনিপুণভাবে উপস্থাপন করা, অর্থাৎ একটি ওয়েবসাইট দেখতে কেমন হবে এবং কি ধরনের কন্টেন্ট থাকবে তা নির্ধারণ করা। শিল্পী যেমন রং তুলির ছোঁয়ায় তার চিত্রকর্ম ফুটিয়ে তোলেন, ঠিক তেমনি ওয়েব ডিজাইনারগণ বিভিন্ন ডিজাইন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করেন নান্দনিক ওয়েব পেজ। একটি ওয়েব পেজের বিভিন্ন বিষয়বস্তু ব্যবহারকারীদের কাছে সুন্দর ও শিল্পিত রূপে উপস্থাপন করার নান্দনিক কাজটিকেই ওয়েব ডিজাইন বলা হয়। এক কথায় বলা যায় একটি ওয়েবসাইটের বাহ্যিক সৌন্দর্য নির্মাণ কৌশল হচ্ছে ওয়েব ডিজাইন। এবং দেখো এই ওয়েব ডিজাইন গুলো আমরা কি কি ভাবে করতে পারি? HTML এবং CSS ব্যবহার করে কিন্তু আমরা ওয়েব ডিজাইন করতে পারি। তার মানে আমরা ওয়েব পেজ কাকে বলে সেটা জানি, ওয়েব ডিজাইন কাকে বলে সেটা আমরা বুঝলাম, এবং ওয়েব ডিজাইন কি কি মাধ্যমে করা যায় সেটাও কিন্তু আমরা জানলাম। এখন আমরা দেখব www। এটার সাথে আমরা খুবই পরিচিত, সেটা আমরা বুঝি হোক আর না বুঝি হোক। আমরা যখন ইন্টারনেট ব্যবহার করি, কোনো ওয়েবসাইটে যাই, তখন কিন্তু আমাদের লিখতে হয় www.google.com, www.facebook.com, www.youtube.com। তার মানে এই www এর সাথে কিন্তু আমরা সবাই পরিচিত আছি। এখন দেখো www, এটার মিনিংটা কি? এটার মিনিং হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তাহলে এটার আমরা এই ফার্স্ট ডাব্লিউ দ্বারা বোঝায় ওয়ার্ল্ড, দ্বিতীয় ডাব্লিউ বোঝায় ওয়াইড, তৃতীয় ডাব্লিউ দ্বারা বোঝায় ওয়েব। তার মানে এই www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। ঠিক আছে, আর আমরা জানি ওয়েব অর্থ কি? জাল। ওয়ার্ল্ড মানে কি? বিশ্ব জুড়ে জাল বপন করা, তাকে বলা হচ্ছে www। ঠিক আছে, এখন দেখি বইয়ের ভাষায় www কাকে বলে। দেখো ওয়েব অর্থ জাল। জালের প্রতিটি ঘর যেমন একটি আরেকটির সাথে সংযুক্ত থাকে, ঠিক তেমনি ইন্টারনেটের প্রতিটি কম্পিউটার বা আইসিটি ডিভাইস একে অপরের সাথে সংযুক্ত থাকে। তাই বৃহত্তর অর্থে ওয়েব বলতে www কে বোঝায়। এটি ইন্টারনেটের সমার্থক বা প্রতিশব্দ বলা যেতে পারে। সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে থাকা সকল কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবস্থাকেই ওয়ার্ল্ড ওয়াইড বলে। তার মানে কি বলছে? সারা পৃথিবীর সাথে জুড়ে থাকা কম্পিউটার নেটওয়ার্ক বা ইন্টারনেট ব্যবস্থাকে বলা হয় www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তার মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব কাকে বলে সেটা কিন্তু আমরা জেনে গেলাম। এখন আমরা ওয়েব পেজের উপাদান সম্পর্কে জানবো। আমরা কিন্তু ইতিমধ্যে ওয়েব পেজের উপাদান সম্পর্কে বলেছিলাম। টেক্সট হতে পারে ওয়েব পেজের উপাদান, হতে পারে সেটা অ্যানিমেশন, হতে পারে ভিডিও, হতে পারে অডিও, হতে পারে কোনো ইমেজ। চলো আমরা বইয়ের ভাষায় একটু দেখি। ওয়েব পেজের অনেক ধরনের উপাদান রয়েছে, যেমন টেক্সট, ছবি, অ্যানিমেশন, অডিও, ভিডিও।
ডেটা ফাইল ইত্যাদি। টেক্সট ব্যতীত ছবি, অ্যানিমেশন, অডিও, ভিডিও ইত্যাদি ফাইল সমূহকে বলা হয় হাইপারমিডিয়া। তার মানে টেক্সট বাদে যে সকলগুলো আছে, অডিও, ভিডিও, অ্যানিমেশন, ছবি, এইগুলো সবই কি হচ্ছে আমাদের হাইপারমিডিয়া, শুধুমাত্র টেক্সট ব্যতীত। তাছাড়া ওয়েব পেজকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য গ্রাফিক্স ও বিভিন্ন প্রোগ্রাম ফাইলও ব্যবহার করা হয়, যা ওয়েব পেজের অংশ। তার মানে গ্রাফিক্স বা প্রোগ্রাম ফাইল সেগুলো কিন্তু আমাদের ওয়েব পেজেরই একটি অংশ। টেক্সট বলতে কি বোঝাচ্ছে? টেক্সট বলতে বোঝাচ্ছে যে কোনো লেখালেখি। ইমেজ বলতে কি বোঝাচ্ছে? ইমেজ বলতে বোঝাচ্ছে যে কোনো ছবি। ভিডিও বলতে কি বোঝাচ্ছে? ভিডিও বলতে যে কোনো একটা ভিডিও। অডিও বলতে যে কোনো একটা অডিও। তাহলে আমরা দেখো ওয়েব পেজের উপাদানগুলো কিন্তু সম্পর্কে জানি, প্লাস ওয়েব পেজের উপাদান সম্পর্কে হালকা ধারণাও কিন্তু আমাদের আছে, এবং আমরা কিন্তু খ মার্কের উত্তর দেওয়ার জন্য কিন্তু আমরা প্রস্তুত। এখন আমরা দেখব ওয়েবসাইট। ওয়েবসাইট বলতে বোঝাচ্ছে ওয়েবসাইট এক বা একাধিক ওয়েব পেজের সমন্বয়ে গঠিত হয়। তার মানে কি বোঝাচ্ছে? আমাদের একটি ওয়েবসাইট যদি তৈরি করতে চাই, সেখানে আমাদের এক বা একাধিক ওয়েব পেজ থাকতে হবে। আর ওয়েব পেজে কি থাকবে? ওয়েব পেজে আমাদের ডেটা থাকবে। ডেটাটা হতে পারে যেটা টেক্সট টাইপ, হতে পারে ইমেজ টাইপ, হতে পারে ভিডিও, অডিও বা অ্যানিমেশন টাইপ। দেখো এখন বইয়ের ভাষায় ওয়েবসাইট কাকে বলে? একই ডোমেইনের অধীনে পরস্পর সংযোগযোগ্য একাধিক ওয়েব পেজের সমষ্টিকে ওয়েবসাইট বলে। ওয়েবসাইটে প্রথম ঢুকলে যে পেজটি প্রদর্শিত হয় তাকে বলা হয় হোম পেজ। এখন আমরা দেখব ওয়েব পোর্টাল সম্পর্কে। ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজের সমষ্টি, যেখানে অনেকগুলো উৎস থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ লিংক, কন্টেন্ট ও সার্ভিস সংগৃহীত থাকে, যা ব্যবহারকারীদেরকে সহজবোধ্যভাবে তথ্য উপস্থাপন করে। এরূপ একটি ওয়েব পোর্টালের নাম হচ্ছে www.bangladesh.gov.bd। এখানে আমাদের বিভিন্ন তথ্য সংরক্ষিত থাকে। তাহলে এটাকে বলা হচ্ছে ওয়েব পোর্টাল। এখন আমরা দেখব ওয়েবসাইটের প্রকারভেদ। ওয়েবসাইট প্রধানত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট, একটা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট। আমরা স্ট্যাটিক ওয়েবসাইট সম্পর্কে একটু জানি। দেখো, স্ট্যাটিক ওয়েবসাইট বলতে বোঝাচ্ছে ওই ধরনের ওয়েবসাইট যেগুলোতে আমরা একটি ডাটা যখন পাবলিশ করে দিব, সেই ডাটাটা আর চেঞ্জ করা যায় না। এখন আমরা ডাইনামিক ওয়েবসাইটটা সম্পর্কে বলি। ডাইনামিক ওয়েবসাইট বলতে বোঝায় ওই ধরনের ওয়েবসাইট যে ওয়েবসাইটের ডাটাটা নির্দিষ্ট সময় পর পর সে ডাটার পরিবর্তন হয়, অটোমেটিক্যালি পরিবর্তন হয়ে যায়। দেখো, আমি একটু উদাহরণ টানলে তোমার কাছে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। স্ট্যাটিক ওয়েবসাইট বলতে বোঝায় ওই ধরনের ওয়েবসাইট যেগুলোতে ধরো আমরা গিয়ে গান ডাউনলোড করি, অথবা আমরা সেখান থেকে কোনো ভিডিও ডাউনলোড করছি, এরকম একটা ওয়েবসাইট, মুভি ডাউনলোড করছি, এরকম একটা ওয়েবসাইট যেখানে গিয়ে আমরা নির্দিষ্ট কিছু ডেটাই সেখানে পাবো। সেই ডাটাগুলো আমাদের চেঞ্জ করার বা সময়ের সাপেক্ষে আমরা যদি রিফ্রেশ করি, সেটার ডাটা চেঞ্জ হয় না, ওই ডাটাগুলো ওইভাবেই থাকে, সেগুলোকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েবসাইট। ডাইনামিক ওয়েবসাইট কাকে বলছে? ডাইনামিক ওয়েবসাইটগুলো হচ্ছে ওই ধরনের ওয়েবসাইট যেগুলো নির্দিষ্ট সময় পর পর ডাটার পরিবর্তন হয়, সেটাতে আমাদের ইচ্ছাকৃতভাবে কোনো ডাটার ইনপুট করতে হয় না, অটোমেটিক্যালি সেটা চেঞ্জ হয়ে যায়। যেমন ধরো আমরা যারা লাইভ ক্রিকেট খেলা দেখি, ক্লিক বাজের থেকে আমরা যারা স্কোর দেখি, তারা দেখবে যে তুমি ক্লিক বাজে ঢুকেছো, ঢোকার পরে যখনই তোমার একটি বল হয়ে যাবে, অটোমেটিক্যালি সেটা কিন্তু কি হয়ে যায়, ডাটাগুলো চেঞ্জ হয়ে যায়। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য এটি, সেটা নিজের থেকে কি করতে পারে, ইনপুট গ্রহণ করতে পারে এবং একটি নির্দিষ্ট সময় পর পর সেটা পরিবর্তন হয়ে যায়। এখন দেখো, আমরা স্ট্যাটিক ওয়েবসাইট বইয়ের ভাষায় পড়বো। স্ট্যাটিক ওয়েবসাইটটা কি বলেছে? যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শন করার পর পরিবর্তন করা যায় না, তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে। দেখো, যে মানগুলো পরিবর্তন করা যায়, যেমন আমরা মুভি ডাউনলোড করার জন্য যে ওয়েবসাইটে ঢুকেছি, ওখানে কি আমি ইচ্ছা করলে ফাইলগুলো পরিবর্তন করতে পারবো, ডেটাগুলো পরিবর্তন করতে পারবো না? পারবো না। স্ট্যাটিক ওয়েবসাইট শুধু HTML ভাষা দিয়ে তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইট শুধুমাত্র HTML ভাষা দিয়েই ওয়েবসাইট তৈরি করা যায়। স্ট্যাটিক ওয়েবসাইটের কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমরা দেখি। কন্টেন্ট নির্দিষ্ট থাকে, ব্যবহারকারী তথ্য প্রদান বা আপডেট করতে পারে না, খুব দ্রুত লোড হয়, কোনো রকম ডেটাবেজের সাথে সংযোগ থাকে না, কেবলমাত্র সার্ভার থেকে ক্লায়েন্ট একমুখী কমিউনিকেশন হয়, শুধু HTML ও CSS ব্যবহার করে এটি তৈরি করা যায়। এখন আমরা স্ট্যাটিক ওয়েবসাইটে কিছু সুবিধা আছে সেগুলো সম্পর্কে জানবো। খরচ কম, ওয়েবসাইট তৈরি ও নিয়ন্ত্রণ খুব সহজ,
দক্ষতা, নিরাপত্তা ও দ্রুত গতির সাথে কন্টেন্ট সরবরাহ করা যায়, খুব সহজে সার্চ ইঞ্জিন পরিচালনা করা যায়, সহজে ওয়েব পেজের লেআউট পরিবর্তন করা যায়, নেট স্পিড খুব কম হলেও দ্রুততার সাথে ডাটা ডাউনলোড করা যায়। এখন আমরা পড়বো স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধাসমূহ। কন্টেন্ট আপলোড করতে প্রচুর সময় লাগে। ওয়েবসাইটের আকার বৃদ্ধির সাথে সাথে কন্টেন্টগুলো নিয়ন্ত্রণ করা কঠিন হয়ে যায়। মানসম্মত ওয়েব পেজ ডিজাইনিং অত্যন্ত কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেয়ার ব্যবস্থা থাকে না। তাহলে এগুলো ছিল আমাদের স্ট্যাটিক ওয়েবসাইটের অসুবিধাসমূহ। এখন আমরা বইয়ের ভাষায় ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে সেটা আমরা দেখব। যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব পেজ প্রদর্শনের পরেও পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে। ডাইনামিক ওয়েবসাইট তৈরির জন্য HTML ভাষার সাথে স্ক্রিপ্টিং ভাষা যেমন PHP এবং ASP ভাষা এবং এর সাথে ডেটাবেজ প্রয়োজন হয়। ডেটাবেজ বলতে SQL অথবা MySQL এটা প্রয়োজন হবে। ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্যসমূহ: পরিবর্তনশীল তথ্য বা ইন্টারেক্টিভ ওয়েব পেজ তৈরি করা যায়। রান টাইমের সময় পেজের ডিজাইন বা কন্টেন্ট পরিবর্তন হতে পারে। ডেটাবেজ ব্যবহৃত হয়, কুয়েরি ব্যবহার করে তথ্য বের করার সুযোগ থাকে। সব সময় ব্যবহারকারী তথ্য প্রদান বা তথ্য আপডেট করতে পারে। ডাইনামিক ওয়েবসাইটের সুবিধাসমূহ: ব্যবহারকারীর চাহিদা অনুযায়ী পেজ এর কন্টেন্ট পরিবর্তন করতে পারে। তথ্য বা বিষয়বস্তু খুব দ্রুত আপডেট করা যায়। নির্ধারিত ব্যবহারকারীদের জন্য নির্ধারিত পেজ প্রদর্শনের ব্যবস্থা করা যায়। ব্যবহারকারীর নিকট হতে ইনপুট নেওয়ার ব্যবস্থা থাকে। অনেক বেশি তথ্য বহুল হতে পারে। আকর্ষণীয় ও ইন্টারেক্টিভ লেআউট তৈরি করা যায়। এখন আমরা দেখব ডাইনামিক ওয়েবসাইটের কিছু অসুবিধা আছে সেগুলো। ডেটাবেজ ব্যবহৃত হয় ফলে ব্যবহারকারীর ব্রাউজারে লোড হতে বেশি সময় লাগে। উন্নয়ন ও নিয়ন্ত্রণ করা তুলনামূলক জটিল। ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ ও উন্নয়নে খরচ বেশি। তাহলে দেখো আমরা কিন্তু স্ট্যাটিক ওয়েবসাইট এবং ডাইনামিক ওয়েবসাইট কাকে বলে সেটা পড়েছি। স্ট্যাটিক এবং ডাইনামিক ওয়েবসাইটের বৈশিষ্ট্য পড়েছি, সুবিধা পড়েছি এবং অসুবিধাগুলো পড়েছি। দেখো ওয়েবসাইট কিন্তু আবার অবস্থানের উপর ভিত্তি করে ওয়েবসাইট আবার দুই প্রকার। এক লোকাল ওয়েবসাইট, দুই রিমোট ওয়েবসাইট। দেখো লোকাল ওয়েবসাইট কাকে বলছে? যে ওয়েবসাইট ইন্টারনেট সংযোগ ছাড়া কোনো কম্পিউটারের মেমোরিতে সংরক্ষণ করেই রান করা যায় তাকে লোকাল ওয়েবসাইট বলে। লোকাল ওয়েবসাইট বা ওয়েব পেজগুলো সাধারণত সোর্স ড্রাইভ ও ডিরেক্টরি থেকে সহজেই ব্যবহার করা যায়। এই ধরনের পেজ ব্যবহারের জন্য ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হয় না। দেখো HTML কোড যখন করব তখন দেখবা HTML কোডের জন্য আমাদের বেসিক যে কোডগুলো আছে এগুলোর জন্য ইন্টারনেটের সংযোগের প্রয়োজন হয় না। ইন্টারনেট ছাড়াই এগুলো আমরা দেখতে পাবো। আরেকটি আছে রিমোট ওয়েবসাইট। রিমোট ওয়েবসাইট কাকে বলে? যে ওয়েবসাইটের ফাইলগুলো অন্য কম্পিউটার বা সার্ভারে সংরক্ষিত রেখে রান করা যায় তাকে রিমোট ওয়েবসাইট বলে। রিমোট ওয়েবসাইট ব্রাউজ করার জন্য ইন্টারনেট সংযোগের প্রয়োজন হয়। এই ধরনের ওয়েবসাইট ব্রাউজিং এর জন্য ওয়েব অ্যাড্রেস জানার প্রয়োজন হয়। এরূপ অ্যাড্রেসকে URL বলে। URL এটা আমরা ফুল মিনিং একটু জানবো। URL U for uniform, R for resource, L for locator। তার মানে আমরা U for লিখবো uniform, R for লিখবো resource, L for লিখবো locator। তার মানে URL মানে হচ্ছে ইউনিফর্ম রিসোর্স লোকেটর। তার মানে নির্দিষ্ট একটা জায়গা অবস্থানকে তোমার এটা URL দ্বারা নির্দিষ্ট করা হয়। এখন আমরা পড়বো ওয়েব সার্ভার কাকে বলে। দেখো ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষিত থাকে তাকে বলা হয় ওয়েব সার্ভার। তার মানে আমরা ওয়েব পেজ বা ওয়েবসাইট যে সার্ভারে সংরক্ষণ করে রাখবো তাকে বলা হবে ওয়েব সার্ভার। এখন আমরা জানবো প্রোটোকল সম্পর্কে। প্রোটোকল হলো নিয়ম কানুন। যে নিয়ম কানুনের উপর ভিত্তি করে ইন্টারনেট ডাটা আদান প্রদান করা হয় তাকে প্রোটোকল বলে। কিছু প্রোটোকলের নাম নিম্নে দেওয়া হলো, আমরা সেই প্রোটোকলের নামগুলো একটু লিখে নিব। HTTP এটার সাথে আমরা কম বেশি সবাই এটার সাথে আমরা পরিচিত আছি, কারণ আমরা যখনই যে www.google.com লিখবো তার URL পুরোটা যখন আমরা কপি করব তখন দেখবা HTTPS থাকতে পারে অথবা HTTP শুধু থাকতে পারে, স্ল্যাশ থাকবে, তারপরে আমাদের www. এরকম থাকবে। হ্যাঁ, তারপরে থাকতে পারে FTP, তারপরে থাকতে পারে, এইগুলো সবই কিন্তু আমাদের প্রোটোকল, তাই না? মানে শর্ত, নিয়ম কানুন, এই শর্ত বেসিস করে আমাদের ওয়েবসাইট বা ইন্টারনেট চলছে। তারপরে থাকবে TCP/IP,
তারপরে থাকতে পারে পিওপি, এভাবে থাকতে পারে। চলো এইগুলোর আমরা এখন ফুল মিনিং শুনবো। এইচটিটিপি এটার ফুল ফর্ম হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। হাইপার টেক্সট, এইচ ফর হাইপার, টি ফর টেক্সট, আর একটা টি ফর ট্রান্সফার, পি ফর প্রোটোকল। প্রোটোকল তাহলে দেখো HTTP মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর HTTPS মানে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউর, মানে সেটা সিকিউরিটি সম্পূর্ণ, সেখানে যে কেউ ঢুকতে পারবে না। FTP এর ফুল ফর্ম হচ্ছে ফাইল, F ফর ফাইল, T ফর ট্রান্সফার, P ফর প্রোটোকল। এইটা কিন্তু আমরা দেখতে পাই আমরা যখন কম্পিউটার বা পিসিতে যখন আমরা ইউএসবির সাথে আমাদের ফোন কানেক্ট করি, তখন কিন্তু ফোনের ডিসপ্লেতে একটা শো আসে, সেখানে আসে অনলি চার্জিং, তারপরে আসে কিন্তু এফটিপি বা ফাইল ট্রান্সফার প্রোটোকল এটা থাকে, বা আরেকটা আছে শুধু ইমেজ ট্রান্সফার, এরকম কিন্তু বেশ কয়েকটি অপশন আসে, এক এক ফোনে এক এক রকম অপশন আসে। তো এইটার সাথে কিন্তু আমরা সেখান থেকে পরিচিত, এফটিপি ফাইল ট্রান্সফার প্রোটোকল। তারপর আছে টিসিপি আইপি। টিসিপি আইপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। তার মানে এটা আমরা লিখব কি ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, আর এখানে আইপি মানে ইন্টারনেট প্রোটোকল। ইন্টারনেট প্রোটোকল, ঠিক আছে। এখন আমরা দেখব পিওপি। পিওপি মানে হচ্ছে পোস্ট অফিস প্রোটোকল। পোস্ট অফিস প্রোটোকল। তাহলে দেখো এই যে প্রোটোকলগুলো আমরা পড়লাম, এই চারটি প্রোটোকল, এই প্রোটোকলগুলো সম্পর্কে এবং প্রোটোকলগুলোর ফুল ফর্মগুলো জেনে রাখবে, এবং আরো কিছু প্রোটোকল বইয়ে থাকতে পারে, সেগুলো তোমরা দেখে নিবে, কারণ এইগুলো কিন্তু তোমাদের ম্যাক্সিমাম সিকিউ এর মার্কের জন্য এবং এমসিকিউ এ কিন্তু এগুলো আসতে পারে, যে পিওপি এর ফুল ফর্ম কি, পোস্ট অফিস প্রোটোকল, টিসিপি আইপি এর ফুল ফর্ম কি, ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ইন্টারনেট প্রোটোকল, তারপরে এফটিপি এর ফুল ফর্ম কি, ফাইল ট্রান্সফার প্রোটোকল, এইচটিটিপি এর ফুল ফর্ম কি, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এগুলো তোমাদের জানতে হবে। এখন এইগুলো তো আমরা লিখেছি, এখন এইগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানি আমরা। এইচটিটিপি ইন্টারনেট যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান করে তাকে এইচটিটিপি বলে। এইচটিটিপি এর কাজসমূহ সার্ভারের সাথে ব্রাউজারের সংযোগ তৈরি করা, ব্রাউজারের যে কোনো অনুরোধ সার্ভারে পৌঁছে দেওয়া, ব্রাউজারের অনুরোধ সার্ভারের সারা মোতাবেক ওয়েব পেজকে ব্রাউজারে নিয়ে আসা, ব্রাউজার এবং সার্ভারের সংযোগ বিচ্ছিন্ন করা, এগুলো হচ্ছে এইচটিটিপি এর কাজ। এখন আমরা দেখব এফটিপি, ফাইল ট্রান্সফার প্রোটোকল। এটা কি? এফটিপি হলো ইন্টারনেট মাধ্যমে ফাইল আদান প্রদানের জন্য ব্যবহৃত প্রোটোকল। এফটিপি এর মাধ্যমে ব্যবহারকারী অন্যের কম্পিউটার হতে ফাইল নিজের কম্পিউটারে নিতে পারে, যাকে ডাউনলোড বলে। আবার নিজের কম্পিউটার হতে সার্ভারে যে কোনো ফাইল প্রয়োজন হলে পাঠানো যায়, একে আপলোড বলে। তার মানে এফটিপি নিজের কম্পিউটারে ডাউনলোড করতে পারবো, আবার নিজের কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে আপলোডও করতে পারবো। এখন আমরা পড়বো আইপি অ্যাড্রেস। যেমন আমরা একটা আইপি অ্যাড্রেস পড়েছি টিসিপি আইপি অ্যাড্রেস, তাই না? শুধু আইপি অ্যাড্রেস সম্পর্কে আমরা এখন একটু জানবো। প্রতিটি প্রাণী ও বিষয়বস্তুর একক সুনির্দিষ্ট নাম আছে। তদ্রূপ নেটওয়ার্ক তথা ইন্টারনেটের সাথে সংযুক্ত প্রতিটি ওয়েব পেজ, ওয়েবসাইট বা কম্পিউটারের নিজস্ব একটি অদ্বিতীয় ঠিকানা থাকে, তাকে আইপি অ্যাড্রেস বলে। তাহলে আইপি অ্যাড্রেস কাকে বলে সেটা কিন্তু আমরা জানবো। এখন আমরা কিছু ডোমেইন নেম সম্পর্কে জানবো। দেখো এখানে প্রথমে বলা আছে .com, এটা বাণিজ্যিক প্রতিষ্ঠান, .org এটা অর্গানাইজেশন, .edu এটা শিক্ষা প্রতিষ্ঠান অথবা .ac এটাও শিক্ষা প্রতিষ্ঠান, .net নেটওয়ার্ক সার্ভিস প্রতিষ্ঠানের জন্য, .int int আন্তর্জাতিক সেবা সমূহ প্রতিষ্ঠান। তারপর আছে .mil মিলিটারি বা যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সংরক্ষিত এটা, .biz ব্যবসা প্রতিষ্ঠানের জন্য, .info তথ্য সংক্রান্ত প্রতিষ্ঠানের জন্য, .gov সরকারি প্রতিষ্ঠানের জন্য। আবার কিছু কান্ট্রি কোড ব্যবহার করা হয় ডোমেইনে, যেমন .bd এটা বাংলাদেশের জন্য, .au এটা অস্ট্রেলিয়ার জন্য, .in এটা ইন্ডিয়ার জন্য,
.br এটা ব্রাজিলের জন্য, .cn এটা চায়নার জন্য, .fi এটা ফিনল্যান্ডের জন্য, .fr এটা ফ্রান্সের জন্য, .hk এটা হংকং এর জন্য, .ca এটা কানাডার জন্য, .tr এটা তুরস্কের জন্য। দেখো আমরা কিন্তু ডোমেইন নেম দেখেও কিন্তু আমরা বুঝতে পারছি এটা কোন দেশের কোন রাষ্ট্রের। আমরা এখন ডোমেইন এবং আইপি অ্যাড্রেসের মধ্যে পার্থক্য দেখে আজকের ক্লাসটা আমরা শেষ করব। দেখো আইপি অ্যাড্রেস সংখ্যা দ্বারা গঠিত, তাই মনে রাখা কঠিন। ডোমেইন নেম আলফানিউমেরিক বর্ণ দ্বারা গঠিত, তাই মনে রাখা সহজ। আইপি অ্যাড্রেস কম্পিউটার বান্ধব এবং IANA দ্বারা নিয়ন্ত্রিত। ডোমেইন নেম এটি মানুষ বান্ধব এবং ICANN দ্বারা নিয়ন্ত্রিত। আইপি অ্যাড্রেস ব্রাউজার সরাসরি বুঝতে পারে, ডোমেইন নেম ব্রাউজার সরাসরি বুঝতে পারে না, আইপি অ্যাড্রেসে কনভার্ট করে। আইপি অ্যাড্রেস ইন্টারনেট অবস্থাকে শনাক্ত করে এবং ডেটা স্থানান্তর করে। ডোমেইন নেম আইপি অ্যাড্রেসকে শনাক্ত করে এবং ডেটা সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।